আমি যে তোমার সাথে এখন কথা বলছি, আমি দেখতেছি যে তোমার মাথা নাই, শুধু বডিটা আছে। মোটামুটি 4-5 বছর বয়সী একটা বাচ্চার অবয়ব, যার মাথাটা অনেক বড়, চোখগুলো মোটামুটি টেনিস বলের মতো নাকি। এই ওয়াশরুমে প্রবেশ নিষেধ, এই ওয়াশরুমে জিন আছে। তো তখন আমি একটা ভিডিও বানাই সেভ করলাম। পাশে এসে আমি ওই ভিডিওটা আপলোড করতে যাব, গিয়ে দেখেছি ভিডিওটা আমার মোবাইলে নাই। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ করে মনে হলো আমার পাশে যে বালিশটা ছিল সরে গেল। সরে যাওয়ার পর ওই বালিশটা আমার মুখের উপর এসে চেপে ধরল। ওই সময়ে চিন্তা করলাম আমার জীবন শেষ, আমার ডেড বডি সকালবেলা পাবে, মানুষজন জানবেও না আসলে কি হয়েছে, মানুষ মনে করে স্ট্রোক করে মারা গেছে। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় কিন্তু অনেক দ্বীপ আছে। তো এরকম একটা নির্জন দ্বীপ যেখানে মানুষজন বসবাস করে, কিন্তু নির্জন এই অর্থে সেখানে অনেক মানুষ যেরকমভাবে থাকার কথা সেভাবে নাই, অনেক জঙ্গল গোছের জিনিসপত্র আছে আর কি। তো এরকম একটা জায়গায় একটা মসজিদ রয়েছে। ওই মসজিদের যিনি ইমাম, উনি ওনার 2 সন্তানকে নিয়ে আসরের নামাজ পড়াতে এসে মাগরিবের নামাজের সময় বাসায় ফেরত যান না, একবারে এশার নামাজ পড়িয়ে তারপরে বাড়িতে ফেরত যান। তো বেলাল নামে একজন ব্যক্তি, বেলাল হুজুর, যাকে আমি চিনতাম, উনি ওনার কোনো এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে ফেরত আসছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে রাতের বেলা প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ উনি শুনতে পান। বৃষ্টি শুরু হয়ে যায়। কোথায় যাবেন? উনি জানতেন ওখানে একটা মসজিদ আছে, উনি জানতেন মসজিদটা ভয়ঙ্কর, আশেপাশে খুব নির্জন। এরপরে উনি ওখানে যান, গিয়ে দরজাটা খোলেন, অন্ধকারের মধ্যে বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে উনি দরজাটা খোলেন, ভিতরে ঢোকেন। ভেতরে ঢোকার পরপরই বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান। এই আওয়াজটা কোনো বজ্রপাতের আওয়াজ নয়, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী মসজিদের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর গর্জন করছে। এর কিছুক্ষণের মধ্যেই আবার তার পরিচিত লোকের কণ্ঠে তাকে ডাকতে শুরু করে। উনি তো বুঝতে পেরেছেন যে উনি এই মসজিদে আছেন, এটা তো কারো জানার কথা না, বাইরে থেকে যে ডাকছে সে নিশ্চয়ই কোনো মানুষ নয়। উনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, এমন একটা মসজিদে রাতের বেলা আটকে পড়েছেন, কখন বাইরে বের হবেন। তো তানভীর ভাই, এইরকম একটা জায়গায় যদি আপনি আটকা পড়তেন কেমন লাগতো বলেন দেখি? সেটাই তো ভাবছিলাম, কিন্তু কথা হচ্ছে যে আদৌ কি আসলে কোনো মসজিদ আছে ভোলাতে এরকম? হ্যাঁ, এরকম জায়গার কথা শুনেছিলাম। কেননা আমরা আফরান দ্য হরর ওয়ার্ল্ড, আমার যে ইউটিউব চ্যানেল, আমরা এখানে যে ঘটনাগুলো মানুষকে বলি, সত্য ভয়ের ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো সেখানে অনেক মানুষের কাছ থেকে আমরা সত্য ভয়ের ঘটনাগুলো সংগ্রহ করি, সেগুলো তুলে ধরি। এরকম অসংখ্য ঘটনা আমরা আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে প্রচার করে আসছি 2022 সাল থেকে। হ্যাঁ, সেই গল্পগুলোই শুনবো। এবং আমার নিজের আসলে অনেক কিছু জানা আছে, যদি প্যারানর্মাল বলি, কেউ ভূত বলে, কেউ জিন বলে, সব বিষয়গুলো নিয়ে জানার আছে। আমার নিজেরও কিছু গল্প আছে, আজকে আপনার সঙ্গে যদি সময় হয় একটু শুনবো, শেয়ারও করব। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আয়োজনে। আপনাকেও স্বাগতম, সময় টিভিকেও স্বাগতম আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, এই যে শুরুতে একটা গল্প শুনছিলাম, কিছুটা ভৌতিক, কেউ বলে প্যারানর্মাল, কেউ বলে জিনের গল্প, আরও অনেক কিছুই। এইসব নিয়ে যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন, তিনি হচ্ছেন MM রহমতুল্লাহ ভাই, বা আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমরা তাকে চিনি। বিশেষ করে এই জগতের গল্পগুলো শুনতে যারা পছন্দ করেন তারা কিন্তু আফরান ভাইকে খুব ভালোভাবে চিনেন। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, গল্পগুলো আসলে কি সত্য কি না, বা এর ভেতরে আরও অনেক গল্প আছে, সেই গল্পগুলো তুলে ধরতে চাই। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। আফরান ভাই, শুরুতে বলছিলেন যে কত সাল থেকে আপনি এই জগৎ বা এই গল্পের সঙ্গে যুক্ত আছেন, যে স্টোরি টেলার হিসাবে? আসলে স্টোরি টেলার হিসাবে 2013 সাল থেকে ভূত এফএমের সাথে যুক্ত হই। আচ্ছা। আর এরপরে RJ রাসেল ভাইয়ের ভূত.com-এর সাথে যুক্ত হই। এরপর 2022 সাল থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করি। এরপর থেকে তো আমি নিজের মতো করে ঘটনা বলে আসছি। তার মানে হচ্ছে এই জগৎটার সঙ্গে কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা। সেই শুরুর গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন, যে কীভাবে আপনি আসলে হরর স্টোরির সঙ্গে যুক্ত হলেন? ছোটবেলা থেকেই ভয়ের গল্প শুনতে ভালো লাগতো। বিশেষ করে আমি যখন ছোটবেলায় নানা বাড়িতে যেতাম, নানা বাড়িতে গিয়ে আমি নানির কাছে গল্প শুনতে চাইতাম, খালার কাছে গল্প শুনতে চাইতাম। তাদের কাছ থেকে গল্প শুনে খুব মানে ভয় পেতে ভালো লাগতো। এরপর আমার শিক্ষা জীবনের একটা অংশ কেটেছে মাদ্রাসায়। তো মাদ্রাসায় যখন ভর্তি হলাম তখন আমি সেখানে এই প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছি। কিছু সিনিয়র ভাইয়েরা
ওনাদের কিছু অভিজ্ঞতা ছিল সেগুলো শেয়ার করতেন। এগুলো শুনে ভয়ও লাগতো, ভালোও লাগতো। একা একা যখন আমরা থাকতাম, অর্থাৎ কয়েকজন আছি আর কি, তখন নিজেরা আলোচনা করতাম কার কাছে কি ভয়ের ঘটনা আছে, সেগুলো শুনতাম। তো এভাবে আসলে শোনা, কাউকে শোনানো, এই যে একটা চর্চা, এর মধ্য দিয়ে আস্তে আস্তে আসলে ঘটনা সংগ্রহ করে বলার অভ্যাসটা আসলে হয়ে গেছে। যদি আমি প্যারানর্মাল শব্দটাকে ক্লিয়ার করে জিন প্রসঙ্গে আসি, যেমন আমার ধর্মে তো বলাই আছে যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন। সো আমাকে ইসলাম ধর্ম মানতে হলে অবশ্যই জিনে বিশ্বাস করতে হবে। কিন্তু মাদ্রাসা প্রসঙ্গ যেহেতু বললেন না যে আপনি মাদ্রাসায় ছিলেন, মাদ্রাসা প্রসঙ্গটার সঙ্গে কেন জানি এই ধরনের জিন বা প্যারানর্মাল গল্পগুলো মনে একটু বেশি যুক্ত থাকে, এইটার কারণটা কি হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আসলে যারা মুসলিম জিন, তো ওনারা দেখা যাচ্ছে যে মাদ্রাসায় এলমে দিন শিক্ষা করার জন্য আসেন। এটা তাদের গোত্র থেকেই পাঠায়, তাদের পিতামাতা পাঠায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক এই জিন রিলেটেড ঘটনাগুলো আমরা একটু বেশি শুনতে পাই, এটাই কারণ। আপনার কি এই ধরনের মাদ্রাসায় কোনো অভিজ্ঞতা আছে? আমি যেই মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসায় কোনো জিন ছাত্র পড়তো এমন কোনো তথ্য আমি শুনি নাই। তবে আমি যেই মাদ্রাসায় পড়েছিলাম এটা রাজবাড়ী বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা। তো ওখানে একটা জায়গা ছিল, ওই মাদ্রাসা আসলে যার হাত দিয়ে প্রতিষ্ঠা, মরহুম আব্দুর রহমান পীর সাহেব, উনি আব্দুর রহমান পীর সাহেব নামে উনি বেশি পরিচিত ছিলেন। ওনার মাধ্যমেই মূলত ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। ওনার ছোট ছেলে হাফেজ মাওলানা আলাউদ্দিন আমার শিক্ষক উনি। যখন আমরা ওখানে থাকতাম আমাদেরকে বলা হতো রাতের বেলা যে ওয়াশরুমের যে সাইডটা ছিল, তোমরা একা একা সেখানে যাবা না। অনেকে হতো কি, বিশেষ করে যে একটু বড় স্টুডেন্ট, তারা একাই চলে যেত। তো যখন একা একা যেত তখন ওই একটা ওয়াল ছিল, ওয়ালের ওই পাশটাতে ভয়ঙ্কর আকৃতির একটা মাথা, জাস্ট একটা মাথা দেখত। এটা দেখে অনেকেই ভয় টয় পেয়েছে। পরে এই যে দাদা হুজুর আব্দুর রহমান পীর সাহেব, যিনি ওনার কাছে এসে নালিশ করেছে যে এরকম ভয় দেখিয়েছে। তা আব্দুর রহমান পীর সাহেব হুজুর উনি আবার ওই জিনদেরকে ডাকতেন, এই ভয় দেখাইছো কেন? বলে আমরা তো ভয় দেখাই নাই, ছিলাম ওখানে, এখন গেছে দেখে ফেলছে, আমরা ভয় দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি আর কি। তো এরকম বেশ কিছু স্টুডেন্ট তারা ভয় পেয়েছে, তবে ওরকম বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর ওখানে কোনো স্টুডেন্ট জিন হিসেবে লেখাপড়া করেছে এমনটা আমরা শুনিনি, মানে এই অভিজ্ঞতাটা আমার নেই। এই যে আপনার গল্পটা শুনতে গিয়ে আমি নিজে ভয় পাচ্ছিলাম। কেন ভয় পেয়েছি বা সেটা আমি বলি। নোয়াখালীর বড় মসজিদ, একটা খুব বিখ্যাত মসজিদ আছে, জামে মসজিদ আর কি, বড় মসজিদ। বিকেলবেলা আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো গিয়ে আমি আবিষ্কার করলাম যে একটা ওয়াশরুম, সেখানে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে এই ওয়াশরুমে প্রবেশ নিষেধ, এই ওয়াশরুমে জিন আছে। এখনও লেখা আছে। যারা নোয়াখালীতে থাকে এবং আমার সাথে আমার সাথে যারা ছিল, আমি বললাম ভাই দেখেন, এই যে দেখেন কি লেখা আছে। তো তখন আমি একটা ভিডিও বানালাম বাইরে থেকে, ভিতরে তো ঢুকবো না, ভয় পাবো অবশ্যই। সো আমি দিয়ে বললাম যে দেখুন, এই যে অনেকে তো জিনে বিশ্বাস করে না, দেখুন এই একটা মসজিদে স্পষ্টভাবে লেখা আছে এই ওয়াশরুমে জিন আছে এবং প্রবেশ নিষেধ। আমি ভিডিওটা বানাই সেভ করলাম। বাসায় এসে আমি ওই ভিডিওটা আপলোড করতে যাবো, গিয়ে দেখেছি ভিডিওটা আমার মোবাইলে নাই, ডিলিট হয়ে গেছে। ইভেন একটা ভিডিও ডিলিট হলে কিন্তু মোবাইলের ইয়েতেও থাকে, এই যে রিস্টোর যে একটা অপশন থাকে সেখানেও থাকে। আমি রিস্টোরে গেলাম, সেখানেও গিয়ে আমি আর ভিডিওটা পেলাম না। এইটার সাথে কি আসলে প্যারানর্মাল কোনো কিছু যুক্ত আছে? এই বিষয়ে আমি একটা তথ্য বলি আপনাকে। এই ঘটনাটা আমি নিজে মানে এটা দেখেছি বলতে, এই পুরান ঢাকার টিপু সুলতান রোডে, যেটা ওয়ারি আর কি, ওয়ারি ভূতের গলি নামে একটা জায়গা আছে। তো এই ভূতের গলি যেই বাড়িটার কারণে নামকরণ করা হয়েছে, তো ওই বাড়িটাতে আমি গিয়েছিলাম। তো ওখানে যেই বড় আপু থাকেন, ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার ঘটনা কিন্তু আমি শেয়ার করেছি। ওই আপু বলেছিলেন, ওনার সাথে অনেক ঘটনা আছে, উনি বলেছিলেন যে উনি ওনার ট্যাবে একটা ছবি তুলেছিলেন। ওনার বাসায় বেশ কিছু বাচ্চা কাচ্চারা এসেছিল কোনো একটা প্রোগ্রামে। তো উনি একটা ছবি তুলেছেন, পরবর্তী ওই ছবিটা যখন উনি দেখলেন যে জানালার কাছে, মানে জানালার বাইরে, ঘরের ভেতরে না, বাইরে, ওইখানে কোনো বাচ্চা দাঁড়ায় থাকার কথা না বা দাঁড়ায় থাকতে পারবেও না। ওখানে মোটামুটি 4-5 বছর বয়সী একটা বাচ্চার অবয়ব, যার মাথাটা অনেক বড়, চোখগুলো মোটামুটি টেনিস বলের মতো নাকি, এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এই ছবিটা উনি দেখেছেন, যে এই ছবিটা উনি তুলে ফেলেছেন। তো এরপরে হয় কি, উনি আমেরিকাতে চলে যাবেন। আমেরিকাতে যাওয়ার পর ওই ট্যাবটা উনি আর বেশ অনেকদিনই ওপেন করেন নাই। উনি যখন দেশে আসছেন, পরে কথাবার্তা হলো ওনার সাথে। তো
আমি বললাম যে আপনি আমাকে একটু ছবিটা দেখান, তো উনি বললেন যে ট্যাপটা তো আসলে আনতে হবে। তখন উনি লোক মারফত ট্যাপটা আনালেন। এটার চার্জার ছিল না, পরবর্তীতে এটার আবার চার্জার ম্যানেজ করে চার্জ দিয়ে ওপেন করা হলো। আমরা সবাই মানে অবাক হয়ে দেখার অপেক্ষায় আছি সেই ছবিটা। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ট্যাবের মধ্যে ওই সময়ে তোলা সব ছবি থাকলে ওই ছবিটা নেই, সব ছবি আছে ওইটা নেই। এই যে আপনি বললেন না ছবি তোলার কথা, তো আমি 4-5টা, আমি খুব সাহসী লোক না, শুরুতে বলি খুব সাহসী না, কিন্তু হয়তো মাঝে মধ্যে সাহস দেখাই ফেলি। সো আমার এরকম ব্যাপারটা হচ্ছিল যে আমি বাসায় একা থাকি। আমি অফিস শেষ করে সন্ধ্যার মাগরিবের পর বাসায় ঢুকেছি। আমার বাসায় আর কেউ থাকে না, আমি একাই থাকি। তো আমি ফ্লোরিং করে থাকি, শুয়ে শুয়ে মোবাইল চাপছি। আমার বাসাটা হচ্ছে 4 তলার উপরে। তা আমার বাসার জানালার পাশে যে জানালাটা, ওটার ওই পাশে কোনো বাড়ি নেই। সো কেউ যেখানে দাঁড়াবে, কারো যে ছায়া পড়বে, সেই বিষয়টা আসলে কোনোভাবে সম্ভব না। তো আমি মোবাইল টিপছিলাম, মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে আমার কাছে কেন জানি মনে হলো কেউ একজন জানালার এই পাশ থেকে পাশে চলে গেল। সন্দেহ হলো। আপনাকে আমি শুরুতে মানে আউট অফ টপিকে বলছিলাম যে আমার আসলে এগুলো নিয়ে খুব কিউরিয়াসিটি আছে। তো আমি করলাম কি, 2বার এই ঘটনা হওয়ার পর না, মোবাইল টিপার ভান করে ক্যামেরাটা অন করে ওই জানালা বরাবর আমি মোবাইলটা মানে ক্যামেরা অন করে রেখে মোবাইল টিপার ভান করে করছি। আমার মোবাইলে কিন্তু ক্লিপসটা আসছে। দেখলাম যে একটা এত বিশাল একটা মাথা এই পাশ থেকে হাসতে করে এই পাশ থেকে এই পাশে জানালা দিয়ে চলে যাচ্ছে। আমি কিন্তু ক্লিপসটা ধারণ করছি, আমি ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটন করতে পারলাম না যে ওই জায়গায় ওই মানুষের ছায়াটা কোন জায়গা থেকে আসছে। কারণ আমার ওই জানালার ওই পাশে কোনো বাড়ি নেই। এমন যদি হয় কি কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া পড়তে সে অপশনটাই নেই 4 তলার উপরে। আরেকটা আমি অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে যে সেম আমি সন্ধ্যার পরে অফিস থেকে বাসায় গিয়েছি, শুয়ে শুয়ে মোবাইল চাপছি, আমার খিদা লাগছে, আমি বাসা থেকে বের হব। বের হতে গিয়ে দেখি যে আমার বাসাটা বাইরে থেকে তালা মারা, দরজা লক করা। তো এখন এটা কোন লক আমি আপনাকে বলি, কোনো টিপ তালা না, অ্যাজ ওয়েল আমাদের দরজার সঙ্গে যে সেট আপ করা তালাগুলো থাকে আছে না, সেই তালা, অর্থাৎ আপনাকেই তালাটা মারতে হবে, এটা বাইরে কোনো অপশন নেই। কোনোভাবে আমি দরজা খুলতে পারতেছি না। পরে আমি বাড়িওয়ালাকে ফোন দিলাম যে আমার তো বাইরে থেকে তালা মেরে দিয়েছে, আমি কী করব। উনি বলতেছে বাইরে থেকে তালা কে মারবে, আমার কাছেও চাবি নেই, বাড়িওয়ালার কাছেও চাবি নেই। পরে অনেক কিছুর পরে আমি আমার চাবিটা 4 তালা থেকে ফেললাম, উনি আমাকে তালা খুলে বের করলো। আমি এসে অফিসে আমার 2-1 কলিগকে বললাম, সবাই একটু মজা নিচ্ছিল যে এটা হয় কিনা, একটা তালা মেরেছে হ্যান তেন। পরের দিন আমি সন্ধ্যায় আবার বাসায় গেলাম, সেম ঘটনা। তখন আমি করলাম কি, সাথে সাথে ফেসবুক লাইভে চলে আসছি। এবং আমি আসল মেন কথা ছিল, আমি ভয় পেয়েছিলাম। আমি লাইভে এসে বলছিলাম যে গতকালকে আমাকে এরকম তালা মেরে দেওয়া হয়েছিল বাইরে থেকে, আমি বের হতে পারছিলাম না। আজকে দেখেন তালা মারা এবং কোনোভাবে দরজা খোলা যাচ্ছে না। এবং আমি লাইভে থেকে আমি আবার চাবি ফেলাইছি, ফালানোর পরে ওই বাড়িওয়ালা এসে আমাকে তালা খুলে বের করছে। এবং আমার বাড়িওয়ালা কোনোভাবেই উদ্ঘাটন করতে পারলো না যে কে তালা মারে বা কীভাবে মারে। সিসিটিভি ফুটেজও আমরা কিছু পাইনি। কিন্তু এর কিছুদিন আগে আমি একটা প্যারানরমাল হান্টিয়ে গিয়েছিলাম, যার পর থেকে আমার মধ্যে মনের ভেতরে কিছু কাজ করছিল। তো আপনি তো অনেক স্টোরি টেলিংয়ে কাজ করেন, এমন ঘটনার সাথে কি আসলে প্যারানরমালে কোনো সম্পর্ক আছে কিনা? আমি অনেক বড় করে ফেলেছি মনে হয়। আমি নিজেই এরকম একটা ঘটনা ফেস করেছিলাম। আমি যখন আমার পোস্টিং ছিল যখন সুনামগঞ্জ, তখন আমাদের অফিস প্রায় 5 একর জায়গা নিয়ে একটা বিশাল কমপ্লেক্স ছিল, কৃষি মন্ত্রণালয়ের আন্ডার একটা গবেষণা প্রতিষ্ঠান। তো আমরা মাঝে মাঝেই আটকা পড়ে যেতাম, কে যেন লক করে দিত। আচ্ছা, পরে দরজা ভেঙে বের হতে হতো, এমন একটা সিচুয়েশন। আর আমরা ওখানে অফিসার স্টাফ ছিলাম খুবই কম, বিশাল জায়গা, তখন সিকিউরিটির জন্য আনসারও আসে নাই। এই ধরনের সিচুয়েশনগুলোতে কেউ আটকা পড়লে চিৎকার করলেও আশেপাশ থেকে শোনার কোনো সুযোগ নাই, বিশাল জায়গা নিয়ে অফিস। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের অনেকেই পড়েছিলেন। আমি নিজেও একবার পড়েছি, আমার সিনিয়র যিনি উনিও পড়েছেন, তারপর বেশ কয়েকজন এরকম সমস্যার মধ্যে পড়েছেন। এটা আসলে কে তালা মারে, এটা বোঝাই যায় যে এই ধরনের বিশেষ করে যদি কোনো একটা ফাঁকা জায়গা যেখানে লোকজন কম থাকে, অথবা যেখানে কোনো একটা ভবন তৈরি করা হয়েছে, সেখানে এমন কোনো স্থাপনা ছিল যেই স্থাপনাগুলোর সাথে প্যারানরমাল এন্টিটিগুলোর একটা কানেকশন রয়েছে, তো ওই স্থাপনার জায়গায় যদি নতুন করে স্থাপনা তৈরি করা হয়, সেখানে প্যারানরমাল এন্টিটিগুলো থাকে, তখন ওরা মানুষের উপস্থিতি ওভাবে সহ্য করতে পারে না, পছন্দ করে না, বা নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য কখনো কখনো এরকম কাজ করে থাকে। আচ্ছা, তার মানে এগুলোর মধ্যে আসলে বা কিছু একটা আছে, সেদিকে আর না যে। কিন্তু ব্যক্তি জীবনে আসলে আপনি কি করছেন? আপনাকে তো আমরা আসলে হরর জগতের মানুষ হিসেবে চিনি, আফনান ভাই, সবাই যারা আপনার গল্প শুনে, স্টোরি শুনে। ব্যক্তি জীবনে আপনি কিসের সঙ্গে যুক্ত আছেন? ব্যক্তি জীবনে আমি শিক্ষক। আচ্ছা, আমি ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের টিচার হিসেবে আছি।
তো এই যে শিক্ষক আপনি এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তো আমাদের আধুনিক মানুষজন যারা আমরা আছি অনেকে কিন্তু জিন আসলে পড়ি নেই, জিন তো আছে, জিন বা প্যারানর্মাল বা ভৌতিক বিষয়গুলো আসলে বিশ্বাস করতে চায় না। তো আপনি একজন অবশ্যই এডুকেটেড পার্সন, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আপনার কাছে এই বিষয়টা কি মনে হয়? আসলে আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস আমাদেরকে চোখে দেখতে হবে, বা বিজ্ঞানে যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তাদের কাছে সেটা প্রমাণিত হতে হবে, বা সায়েন্সকে বলতে হবে যে হ্যাঁ এটা আছে, তাহলে আমরা সেটা বিশ্বাস করব। আসলে আমরা যারা মুসলিম, পবিত্র কোরআনের সূরা বাকারার কিন্তু শুরুর দিকেই বলা আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা ঈমান এনেছে গায়েবের উপরে। এই গায়েবের পরিধিটা কিন্তু ব্যাপক। আল্লাহকে আমরা দেখি না, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, ফেরেশতা দেখি না, জিনও দেখি না, আরও অনেক কিছুই দেখি না। কিন্তু যে জিনিসগুলোর কথা আছে পবিত্র কোরআনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলেছেন, আমরা দেখি না দেখি, বিজ্ঞান বলুক না বলুক, সেগুলোতে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য যারা হয়তোবা করছেন না, একটা সময় তারা যদি আরও স্টাডি করতে করতে হয়তোবা বিশ্বাস করবেন। আচ্ছা, এই যে আপনি স্টোরি টেলিং করছেন, এপিসোড আসছে, এই এত এত গল্প আপনি সংগ্রহ করেন কোথা থেকে? অনেকে তো বলে যে বানোয়াট গল্প, ভিত্তিহীন গল্প। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। আসলে কি বানোয়াট, বা আপনি আসলে সংগ্রহ করেন কিভাবে? কাদের থেকে আপনি বিষয়গুলো কালেক্ট করেন? আমরা ঘটনাগুলো সংগ্রহ করি আমাদের যারা সম্মানিত লিসেনার আছেন তাদের কাছ থেকেই। তারা আমাদেরকে ঘটনা লিখে বা রেকর্ড করে ইমেল করেন। আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদেরহরওয়ার্ল্ডbd@gmail.com, এখানে তারা লিখে বা রেকর্ড করে ইমেল করেন। আমাদের প্রবাসী ভাই যারা আছেন, অনেক ঘটনা আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে আসে। আমরা যে শুধু ভয়ের ঘটনা একটা শ্রেণী বা একটা বয়সের লোক শোনে, এটাও আমি বলতে পারবো না। কেননা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে ঘটনা আমরা পেয়েছি। ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে আমরা ঘটনা পেয়েছি। এরপর আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বুয়েটের টিচার ছিল, তো উনিও এসে পরিচিত হলেন। আমার কাছে খুবই ভালো লাগলো যে আপনাদের ওয়ার্ল্ড এত রুট লেভেলে চলে গেছে যে ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে নিয়ে কওমি মাদ্রাসা যেগুলো আছে, কওমি মাদ্রাসা অঙ্গনের, কওমি মাদ্রাসার স্টুডেন্ট টিচাররাও আপনাদের ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনে। তাই এই যেই সব শ্রেণীর মানুষের কাছে আমরা যে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ, ওনাদের কাছ থেকে ঘটনাগুলো আমরা পাই। এই যে কাজগুলো করছেন, অনেকে তো বলে এই জগৎটা ভালো না, এগুলোর সঙ্গে যুক্ত থাকলে নিজেরই সমস্যা হয় বা নিজের সমস্যা হতে পারে। তো আপনি যে এত বছর যাবৎ কাজ করছেন, আপনার কোনো সমস্যা হয় না বা আপনি কোনো কিছু ফেস করেন না? হ্যাঁ, আপনার এই কথাটা সত্য। এই কারণে সত্য যে আসলে সুপার ন্যাচারাল এন্টিটিগুলো নিয়ে যদি কাজ কেউ করে, কোনো না কোনোভাবে যদি এদের সাথে কানেক্টেড হয়ে যায়, বা কোনো একটা কাজ করতে গিয়ে যদি ওরা আপনার উপর বিরক্ত হয়ে যায়, তাহলে কোনো না কোনো সমস্যা হতে পারে। বিশেষ করে যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক অনেক বেশি। তারা নিজেরা যেমন ঝুঁকিতে থাকেন, তাদের পরিবাররাও কিন্তু ঝুঁকিতে থাকে, পরিবারের সদস্যরা ঝুঁকিতে থাকে। অনেক রাকির সন্তানাদি হয় না, সন্তানাদি হলেও মারা যায়, তাদের ওয়াইফ অসুস্থ থাকে, ওনারা নিজেরা অসুস্থ থাকেন। আর আমরা যারা ঘটনা বলি, আমাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কম হলেও ঝুঁকিটা তখনই বেড়ে যায় যখন আমরা এমন কোনো ঘটনা বলি যেই ঘটনার মাধ্যম দিয়ে ওই ঘটনার সাথে রিলেটেড ওই জিন বা সুপার ন্যাচারাল এন্টিটিটা চায় নাই যে এটা প্রকাশিত হোক। তখন গিয়ে আমরা প্রবলেমে পড়তে পারি। আর একটা কাজ করলে আমরা প্রবলেমে পড়তে পারি, সেটা হচ্ছে যদি এমন কোনো জায়গায় আমরা যাই, ধরেন যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেলাম, রাতের বেলা গেলাম বা দিনের বেলাতেই গেলাম, সেখানে গিয়ে এমন কোনো কাজ করলাম, আচরণ করলাম, সেখানে থাকা সুপার ন্যাচারাল এন্টিটিগুলো এগুলো পছন্দ করলো না, তখন এটার একটা প্রভাব আমাদের উপর পড়তে পারে। তো আমি সবসময় সবাইকে পরামর্শ দেই যে কোথাও কোনো ভৌতিক প্লেসের খবর আমরা পেয়েছি, ঠিক আছে, আমরা দেখার জন্য সেখানে যেতে পারি। ওখানে গিয়ে এমন কোনো কাজ না করা যার মাধ্যম দিয়ে নিজের ক্ষতি হতে পারে। কারণ আমার বাসায় ঢুকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার বাসার আসবাবপত্র ভাঙচুর করে, নিশ্চয়ই এটা আমার ভালো লাগবে না, এটা কারোরই ভালো লাগবে না। আপনার বাসায় গিয়েও যদি এরকম কাজ কেউ করে, আপনারও ভালো লাগবে না। তো ওরা যেই জায়গাগুলোতে বসবাস করে, সেখানে আমরা গিয়ে অযাচিতভাবে কোনো কারণ ছাড়া উৎসুক জনতা হয়ে আর কি ওখানে গিয়ে এই ধরনের কাজ করলে একটা প্রভাব তো পড়তেই পারে। আপনার কি ব্যক্তিগতভাবে প্যারানর্মাল ইনভেস্টিগেশন যেটাকে বলে একদম স্পটে গিয়ে কাজ করার, এই ধরনের অভিজ্ঞতা কেমন আছে, বা আপনি কি কখনো গিয়ে দেখেছেন? এই ধরনের কাজগুলো পার্সোনালি আমি খুব কম করি। একদম যে করি না তা না,
করি, কয়েকটা জায়গায় গিয়েছি, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে গিয়েছি, যাতে করে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, বা আমার এই তথ্য প্রচারের পর আমরাও যেন কোনো বিপদের মধ্যে না পড়ি, আর কারো কোনো ক্ষতিও যেন না হয়। এরকম নিশ্চয়তা যখন আমরা নিশ্চিত করতে পারি, মোটামুটি নিজেদের জায়গা থেকে যতটুকু করা যায় আর কি, সেক্ষেত্রগুলোতে আমরা গিয়েছি, এখনও যাই। তবে এটার ফলে কিছু নেতিবাচক প্রভাব আমার শরীরের উপরও পড়েছে। এই সমস্ত কাজ করে আসার পরে বেশ কিছুদিন অসুস্থও থাকতে হয় আমাকে। আল্লাহর রহমতে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে অসুস্থতা বলতে কি ধরনের অসুস্থতা ফেস করতে হয়? দীর্ঘমেয়াদে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করে, এমন মনে হবে যে আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনার মাথা ব্যথা নাই। আপনি টেস্ট করলে কিছুই ধরা পড়ে না। আমি কিন্তু সিটি স্ক্যানও করিয়েছিলাম, কিছুই ধরা পড়ে না। ডাক্তার বলে আপনি তো দিব্যি সুস্থ। আমি বললাম আমি অসুস্থ, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, আপনি বলেন আমি সুস্থ, ওটা তো আপনার কথার সাথে তো মিলল না। তখন ডাক্তার আমাকে বলে যে আপনি মানসিক রোগের ডাক্তার দেখান, আপনার মানসিক সমস্যা, আপনার ব্রেইনে এরকম কোনো সমস্যা আমরা ধরতে পারছি না, আপনি সাইকিয়াট্রিস্ট দেখান, এখানে সিটি স্ক্যান করে আপনার কোনো লাভ হবে না। তো এই সমস্যাগুলো যখন আমি ধরতে পারলাম যে আসলে এগুলো করে কোনো লাভ হবে না, তখন আমি নিজের সেলফ রুকিয়া যেগুলো আছে সেগুলো করলে আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। আপনি তো গিয়েছেন, আমি এখন একটু গল্প শুনতে চাই, যে কোনো একটা ছোট্ট গল্প, যে আপনার নিজের বাস্তব অভিজ্ঞতা আছে কি কোনো এই রিলেটেড? বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি, আমার একটা অভিজ্ঞতা আছে, এটা খুব মানে ডেঞ্জারাস একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম ময়মনসিংহ, আমি তখন কোচিংয়ে ক্লাস নিতাম। ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুল আছে একটা, এই বিদ্যাময়ী স্কুলের ঠিক অপোজিট পাশে বেশ বড় একটা ভবন আছে। ওই ভবনে বেশ কিছু কোচিং সেন্টার ওই সময় ছিল, এটা 2016 সালের কথা বলছি, এখন কি অবস্থা আমি জানি না। ওখানে যাবার পর টিচারদের থাকার জন্য একটা বেশ ভালো একটা রুম আছে। তো ওইখানে কোচিং সেন্টার যিনি পরিচালক, ওনাকে বললাম যে ভাই এইখানে কি আশেপাশের লোকজন থাকে? বলে হ্যাঁ আশেপাশের লোকজন আছে। কিন্তু রাত যখন 10টা বেজে গেল তখন দেখলাম পুরো মার্কেটের লোকজন কেউই নেই। আমার মনে হয় মানুষ আমি ওই একাই। রাত্রে ঘুমিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঘুম ওভাবে আসছিল না। হঠাৎ করে মনে হলো আমার পাশে যে বালিশটা ছিল, ওখানে 2টা বালিশ ছিল, একটা বালিশ সরে গেল। তো মনে হলো এটা মনের ভুল, কিন্তু না, সরে যাওয়ার পর ওই বালিশটা আমার মুখের উপর এসে চেপে ধরল। মানে কে যেন অদৃশ্যভাবে আমার মুখের উপর বালিশ চেপে ধরেছে। কি একটা ভয়ঙ্কর সিচুয়েশন, চিন্তা করেন। এই পুরো মার্কেটে কেউ নাই, আমি একা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এমন শব্দ হচ্ছে যে আমি চিৎকার দিলেও আশেপাশে কেউ শুনবে। এই ধরনের একটা সিচুয়েশন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিন্তু ওই যে বোবাই ধরেছে এটা না, আমি কিন্তু জেগে আছি। ওই সময়ে চিন্তা করলাম আমার জীবন শেষ, আমার ডেড বডি সকালবেলা পাবে, মানুষজন জানবেও না আসলে কি হয়েছে, মানুষ মনে করে স্ট্রোক করে মারা গেছে, এরকমটাই। তো ওর ভিতর দিয়েও মনে হচ্ছিল যাক শেষবারের মতো অন্তত আয়াতুল কুরসিটা পড়ি। তো আয়াতুল কুরসিটা পড়তে পড়তে মনে হলো বালিশটা মুখের উপর থেকে সরে গেল। তখন লাফ দিয়ে উঠলাম, চিন্তা করলাম এটা কি মনের ভুল কি না। দেখলাম না, বালিশটা আসলেই যে সরে গিয়ে এক পাশে পড়ে আছে, মানে সুন্দর জায়গায় যে পাশাপাশি ছিল ওইটা ওরকম নাই, পাশে পড়ে আছে। এরপর উঠে বারান্দায় গেলাম, দেখলাম লোকজন আছে কি না। যে বৃষ্টি হচ্ছে, লোকজন তো নাই, কেউই নাই। নিচে নামার চেষ্টা করলাম, নিচে একটা কেচি গেটে তালা লাগানো, বুঝলাম যে নিচেও আর যাওয়ার কোনো সুযোগ নাই, একদম বন্দি হয়ে আছি, সকালের আগে নিচে নামার কোনো সুযোগ নেই। তো এই ধরনের একটা সিচুয়েশনে ফেস করেছিলাম। এরপরে আমি ওই কোচিং সেন্টারের পরিচালককে বললাম যে আচ্ছা ভাই বলেন তো এখানে এই বিল্ডিংগুলো সমস্যা আছে কিনা। উনি তো স্বীকার করে না, কিছুতেই স্বীকার করে। আমি যখন ওনাকে খুব ভালো করে ধরেছি তখন উনি একটু আমতা আমতা করে বলে যে একা একটা বিল্ডিংয়ে থাকতে তো এরকম একটু হইতেই পারে, তো দোয়া কালাম পরে শুবেন আর কি। তো এরকম হলো। উনি বললেন, ওখান থেকে চলে আসার পর ওইখানে ক্লাস নিতে গিয়েছেন এমন বেশ কিছু টিচারদের সাথে আমি কথা বলেছি। পরে জানলাম যে প্রত্যেকের সাথেই অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এবং ওনারা লোকলজ্জার ভয়ে আসলে কাউকে বলেন নাই। এটা বললে মানুষ হাসাহাসি করবে, স্টুডেন্ট হাসাহাসি করবে, এই জন্য আসলে বলেন নাই। কিন্তু ওনারা একবার যাওয়ার পর দ্বিতীয়বার আর ওখানে যেতে চান নাই, বা গেলেও ওইখানে থাকতে চান নাই, অন্য জায়গায় থেকেছেন, বা এই ধরনের একটা প্রবলেম ওনারাও ফেস করেছেন। তো আমার সাথে এই ঘটনাটা বেশ, আমি একদম মানে মৃত্যুর মুখোমুখি চলে গিয়েছিলাম একদম। এইটা আমাকে এখনো খুব পীড়া দেয়।